গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন রমাপদ চৌধুরীর উপন্যাস ছাদ। আজ দ্বিতীয় পর্ব। নিরঞ্জন ছাত্র খুবই ভালো ছিল, হবে না কেন? ও তো সোমনাথের বড় ছেলে, যুবক বয়সের পুত্র। তখন সোমনাথের সাধারণ চাকরি, মাইনে কম, টানাটানি সংসার। আর কেউ না জানুক, সোমনাথ জানেন তার সেই উদ্দাম যৌবনের স্বপ্ন আর আদর্শ থেকে ধীরে ধীরে কেন সরে এসেছিলেন। কে সরিয়ে এনেছিল? স্ত্রী সারদা নয়, এই নিরঞ্জন। রামেশ্বর একদিন অনুযোগ করেছিল, তুমি ক্রমশ সরে যাচ্ছ সোমনাথ, অথচ তোমার উপর সকলের কত ভরসা। সোমনাথ হাসতে হাসতে বলেছিলেন, 10-এর জন্য যৌবনটা দিয়েছি, জীবনটা দিতে পারবো না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বুঝলে রামেশ্বর? দেখি ছোট্ট একটা সংসারকে গড়ে তুলতে পারি কিনা, তবে তো দেশ কিংবা পৃথিবী গড়ে তোলার স্বপ্ন। রামেশ্বর তখন উদ্দীপ্ত হতো, উত্তেজিত হতো, বলেছিল ওটা স্বার্থপরদের কথা। সোমনাথ হেসে বলেছিলেন, হতেও পারে, ঠিক জানি না, কিন্তু নিজের সংসারের প্রতি যার কর্তব্য নেই, স্ত্রীপুত্রের দায়িত্ব যে উপেক্ষা করে, আরও বড় দায়িত্ব সে নেবে কি করে? সোমনাথ জানেন যুক্তিটা বোধহয় ঠিক নয়। আসলে উনি হয়তো পালিয়েই এসেছিলেন, কিন্তু কেন, কার জন্য? স্ত্রী সারদা নাকি 4 বছরের শিশু নিরঞ্জনের জন্য? সারদা অত শত বোঝেন না, শুধু একদিন অভিমান করে নিরঞ্জনকে বলেছিলেন, তোরা তো জানিস না কি কষ্টের মধ্যে তোদের মানুষ করেছে, অথচ লোকটার দিকে তোরা তাকিয়েও দেখিস না। আক্ষেপের সঙ্গে বলেছিলেন, জানো বৌমা, প্রাইভেট টিউটর রাখার পয়সা ছিল না, আপিসে হাড় ভাঙা খাটুনি, তবু দুবেলা নিজেই পড়াতো নিরঞ্জনকে। এখন তোদের একটু সময় হয় না, তোরা সবাই ব্যস্ত। সোমনাথের মধ্যে একটা চাপা অভিমান আছে, এক কথা দুবার বলতে চান না, কোনো কথা স্পষ্ট করে বলেনও না। শুধু একদিন বলেছিলেন, দাঁতের ব্যথায় অসহ্য কষ্ট পাচ্ছি রে, 2টো দাঁত বোধহয় তুলে ফেলতে হবে, কাছাকাছি ডেন্টিস্ট আছে কেউ জানিস? নিরঞ্জন সদাই ব্যস্ত, কথাটা কানেও তোলেনি। শুধু কি একটা লোশনের নাম বলে অরুণাকে বলেছিল, আনিয়ে দিও। ওষুধটা আনিয়েও দিয়েছিল অরুণা, বলেছিল গরম জলে 2 ফোঁটা দিয়ে গার্গল করুন, সেরে যাবে। সারেনি, এবং সারেনি যে সে খবরও আর কেউ নেয়নি। সোমনাথও বলেননি। 70 বছর বয়সের সেই বৃদ্ধ অভিমানে একা একাই বেরিয়ে গিয়েছিল। কোত্থেকে ডেন্টিস্টের খবর নিয়ে একা একাই ট্রামের ভিড় ঠেলে চলে গিয়েছিলেন। ফিরে এসেও স্ত্রী সারদাকে ছাড়া আর কাউকে বলেননি যে দাঁত তুলিয়ে এসেছেন। তখনও ব্লিডিং হচ্ছে। সারদা রেগে বলেছিলেন, তুমি আমায় বললে না কেন, আমি সঙ্গে যেতাম। নিরঞ্জনের তো দেখাই মেলে না, তাই সব রাগ গিয়ে পড়েছিল অরুণার উপর। এই বুড়ো মানুষটা একা একা দাঁত তুলিয়ে এলো। অরুণার খুব খারাপ লেগেছিল, নিরঞ্জনেরও। তবু যেন নিজের দোষ স্খলনের জন্য বলেছিল, বাবা তো বলবে সে কথা, আমরা জানবো কি করে, আমি তো জানি ওষুধে সেরে গেছে। সোমনাথ থামিয়ে দিয়েছিলেন, আমাকে তোমরাই বুড়ো বানিয়ে দিচ্ছ, দিব্যি তো গেলাম, দাঁত তুলে এলাম, আমি কি একা একা যেতে পারি না নাকি? সত্যি তাই, সোমনাথ বয়সের তুলনায় এখনো বেশ শক্ত সমর্থ। তবু ভিতরে ভিতরে একটু ভয় করে, যদি ভিড়ের বাসে না উঠতে পারি, যদি হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। একজন কেউ সঙ্গে থাকলে ভালো হয়, কিন্তু সে কথাটা স্পষ্ট করে বলতে পারেন না। অভিমান। আসলে কিভাবে যেন একটা দূরত্ব গড়ে উঠেছে নিরঞ্জনের সঙ্গে সোমনাথের, সোমনাথ নিজেও বুঝতে পারেন না। অথচ হংসনারায়ণের সঙ্গে সোমনাথের কোনো দূরত্ব ছিল না, পরস্পর পরস্পরকে বুঝত। তার কারণ কি এই যে ওরা দুজনেই ছিলেন অভাবী মানুষ, নাকি ওদের দুজনের মধ্যে সময় কোনো ব্যবধান সৃষ্টি করেনি? বাবার জন্য নিরঞ্জনের মধ্যে একটা দুর্বলতা আছেই, তবু নিরঞ্জন কাছে আসতে পারে না, মানিয়ে নিতে পারে না। বাবার সব কিছুই যেন ওর অপছন্দ,
ওই পুরনো দিনের খাট, আলমারি, বেতের চেয়ার, আরাম কেদারা, টেবিল এসবের মতো। ওরা শুধু কাঠ চেনে, বর্মাটিক। সোমনাথের শোবার ঘরের দেয়ালে একটা কার্পেটে বোনা কালী মূর্তি বাঁধিয়ে টাঙানো আছে। ছেলেবেলা থেকে দেখে আসছে নিরঞ্জন। সেটার তলায় এক কোণে লেখা আছে সারদা, মার হাতে বোনা। আরেক দেয়ালে একটা বাংলা ক্যালেন্ডার, অমাবস্যা পূর্ণিমা দেখার জন্য। নিরঞ্জনের চোখে সেটা কুৎসিত লাগে। যে কেউ এলে দেখতে পায়। পুরনো দিনের আসবাবের মতো ওই কালীর ছবিটাও যেন বলে দিচ্ছে এ বাড়ির লোকজনদের কারো কোনো রুচি নেই। নিরঞ্জনের এক সহকর্মীর স্ত্রী একবার এসেছিল। বেশ আধুনিকা, বব করা চুল, কিন্তু বসার ঘরে বসে গল্প টল্প করে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলেছিল, চলুন আপনার বাবা মার সঙ্গে দেখা করে আসি। মা তখন বাতের ব্যথায় পঙ্গু, না নিয়ে এসে উপায় ছিল না। নিরঞ্জনের সেদিন যেন লজ্জায় মাথা কাটা গেছে। ও যে তার আগেই বেশ গর্ব করে বলেছে বাবা কত বড় চাকরি করতেন, কোন পোস্ট থেকে রিটায়ার করেছেন। সেকালের লোকদের ধরন ধারণই অন্যরকম। বাড়িঘর সাজানোয় অন্যদের ঈর্ষা বা সমীহ আদায় করতে জানত না। জীবন ধারণ মানে যেন কোনো রকমের জীবনটাকে ধরে রাখা। একটা গাড়িও রাখত না। সেই বন্ধুশ্রী চলে যাবার পর নিরঞ্জন যেন হাঁফ ছেড়ে বেঁচেছিল। লজ্জায় সংকোচে নিরঞ্জন আর অরুণা তার সঙ্গে ভালো করে কথাই বলতে পারেনি আর, যেন ওর সমস্ত মানমর্যাদা ধুলোয় লুটিয়ে গেছে। অরুণার উপরে রেগে গিয়ে বলেছিল, ওই ঘরখানাকে একটু সভ্যভব্য করে রাখতে পারো না? অরুণাও রেগে গিয়েছিল। তোমারই তোমা, পুজোয় অত ভালো ভালো কাপড় দিই, পরতে দেখেছ? অত সুন্দর চাদর টেনে দিলাম, সেটা আলমারির মধ্যে। নিরঞ্জন চুপ করে গিয়েছিল। কিন্তু আবার কোনোদিন এরকম একটু অঘটন ঘটে যেতে পারে এই আশঙ্কা একদিন বলেছিল, মা ওই কালী মূর্তিটা তোমার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রেখে দেব, তাহলে এখানে একটা ভালো ছবি টাঙানো যায়, আর ওই বাংলা ক্যালেন্ডারটা। সোমনাথ শুয়েছিলেন, উঠে বসলেন, অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকালেন। তারপর রাশভারী গলায় বললেন, না। ছোট্ট একটা কথা, আর কিছুই বলেননি সোমনাথ। কিন্তু নিরঞ্জনের বুঝতে বাকি থাকেনি এরপর আর কোনো কথা চলে না, শুধু মাথা নিচু করে বেরিয়ে আসতে হয়। দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল অরুণা। ও জানত এরকমই কিছু ঘটবে, ওর শিক্ষা হয়ে গেছে একদিন, সেজন্য আর কিছু বলে না। নিজের ঘরে ফিরে এসে অরুণা ক্ষুব্ধ হাসি হেসে বললে, দেখলে তো, পর্দার কথা বলতে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে। আসলে অরুণার নিজেরও খারাপ লাগে। ওদের ঘরগুলোয় দিব্যি দামি পর্দা দরজায় দরজায়, রঙিন পর্দা জানালায়। সুরঞ্জন আর দীপাদেরও। শুধু সোমনাথের ঘরে পর্দা নেই। পর্দা দিলে নাকি আলো ঢোকে না, বাতাস খেলে না। কিন্তু এই ঘরে পর্দা না থাকলে দেখায় খারাপ। আত্মীয় স্বজন এলে কি ভাববে? নিজেদের ঘরে পর্দা দিয়েছিস তো বুড়ো বুড়ির ঘরে নেই কেন? তাই অরুণা একদিন গিয়ে জানলার মাপ নিচ্ছিল। সারদা প্রশ্ন করলেন, কি হবে বৌমা? ভাবছি পর্দা টাঙাবো। সারদা হেসে ফেললেন, এই বুড়ো বুড়ির আবার পর্দা কি হবে? অরুণা বললে, সব ঘরেই তো পর্দা আছে মা, বিশ্রী দেখায় তা না হলে। সারদা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বেশ রাগত স্বরে বললেন, শরীরে গায়ে যারা পর্দা রাখে না, সেভাবেই ঘুরে বেড়ায়, তারাই জানলায় পর্দা দেয়। আমাদের সময় তো তা ছিল না, আমাদের চোখের পর্দা ছিল, গায়েও, তাই জানলায় পর্দা লাগতো না। রাগে ক্ষোভে বেরিয়ে এসেছিল অরুণা। দরকার নেই, দরকার নেই, আস্থা করেই ওরা পড়ে থাক। কি কথা! ভাগ্যিস বাবা তখন ঘরে ছিল না, তার সামনে হলে আরও লজ্জা পেত অরুণা। এই বাড়িটায় যেন কোনো শান্তি নেই। নিজের রুচি মতো সাজানো যায় না, নিজের মতো করে থাকা যায় না। ছেলে মেয়েদের নাকি আমরা সাহেব করে তুলছি। ভালো স্কুলে পড়ানো যেন অপরাধ। বড় মেয়ে মঞ্জুশ্রী জিন্স পরে টেবিল টেনিস খেলতে যায়, সেটা যেন বেলেল্লাপনা। সময় যে পাল্টে গেছে তার খবরই রাখেন না। এখান থেকে পালাতে না পারলে কেউ মানুষ হবে না, দেখে নিও, অরুণা বলেছিল। নিরঞ্জনও জানে, বিশ্বাস করে, কিন্তু উপায় নেই। এই কম ভাড়ার ডোভারলেনের ফ্ল্যাট, 6খানা ঘর, 600,
যে শোনে সেই বলে, ড্যাম চিপ, এ বাজারে ভাবাই যায় না। এই একটা জিনিসই ওদের সকলকে বেঁধে রেখেছে, ওরা বন্দী হয়ে আছে। সোমনাথ সেজন্যই খুশি। যত অভিমানী থাক, যত রাগ আর ক্ষোভ বুকের মধ্যে এখনো টনটন করে ওঠে, ছেলেরা যে দূরে দূরে থাকবে ভাবতেই পারে না। তবু তো চোখের সামনে আছে। ছেলেরা অরুণ, দীপা, মঞ্জুশ্রীকে খোঁটা দিয়ে ঠাট্টা করেন, কিন্তু ভালোও লাগে। সন্দীপ, সন্তু যখন ইংরেজি রায় মাওড়ায়, বেলু স্কুল থেকে ফিরে কলিং বেল বাজাবে, অপেক্ষায় থাকেন। ফ্ল্যাটখানা গেলেই এই মায়ার জগৎ ভেঙে টুকরা টুকরো হয়ে যাবে। নিরঞ্জন অবশ্য শুনিয়ে রেখেছে, আরেকটা লিফট হলেই কোম্পানির ফ্ল্যাট পেয়ে যাবে। সে ফ্ল্যাট কত বড়, সকলে যেতে পারবে কি? সকলকে নিয়ে যেতে চাইবে নিরঞ্জন? সেসব কথা মনে পড়লেই বড় অসহায় লাগে, কেমন নিরাশ্রয় মনে হয়। নিরঞ্জন সেসব কথা ভাবে না। ওর চোখের সামনে শুধু কোম্পানির ফ্ল্যাট, নিজের সংসার। তার চেয়ে একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করলেও তো পারো, অরুণা বলেছিল। নিরঞ্জনের মুখ ফুসকে বেরিয়ে এলো, সিলি। তারপরই অরুণা পাছে একটা কড়া কথা বলে বসে। নিরঞ্জন অক্ষমতার আঙুলের চুল টানতে টানতে শ্রাগ করে বলেছিল, আমরা তো বড় লোক। তোমার চেয়ে কত কম মাইনে, তবু অলোকবাবু তো কিনেছেন। নিরঞ্জন বিষণ্ণ হাসি হেসে বললে, সেটাই তো সুবিধে তার, কোঅপারেটিভের লোন পেয়েছে। যেমন স্টুপিড আইডিয়া সব, যেন মাইনে একটু বেশি হলেই তার জমানো টাকা থাকবে। আমি তো গভর্নমেন্টের চোখে বড় লোক, লোনই পাবো না। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, লোন পেলেই বা কি হতো, বাকি টাকাটা তো প্রথমেই দিয়ে দিতে হবে, পাবো কোথায়? অরুণও চুপ করে রইল। তারপর বললে, বাবা তো দিতে পারতেন। বাবা অর্থাৎ নিরঞ্জনের বাবা। নিরঞ্জন হাসল, অসম্ভব, ওটা তো বাবার বুড়ো বয়সের যক্ষের ধন, হাতছাড়া করতে পারবে না। তাহলে তো অনেক আগেই একটা কিছু করে ফেলতো, তখন কত কমে পাওয়া যেত। এখন তো ধরা ছোঁয়ার বাইরে। হতাশভাবে বললে, আমাদের বড়জোর ওই কোম্পানির ফ্ল্যাট। অরুণা এখন থেকে এসব ব্যাপারে প্র্যাকটিক্যাল। ও এখন থেকে ভবিষ্যতের জন্য কিছু একটা করে ফেলার পক্ষপাতী। মাঝে মাঝে খোঁটা দেয়, মাঝে মাঝে মনে পড়ায়। তাই ও হাসতে হাসতে বললে, কোম্পানি ফ্ল্যাট করছো, রিটায়ার করার পরে কিন্তু গেট আউট। এই কথা যে নিরঞ্জন একেবারে ভাবে না তা নয়, কিন্তু সে তো অনেক দূরের ব্যাপার। উপস্থিত ও তাকিয়ে আছে একটা লিফটের দিকে। এক ধাপ উঠলেই সমস্ত সমস্যার সমাধান, যা কিছু স্বপ্ন দেখে এসেছে। কিন্তু এই প্রমোশনটা পাবে কিনা জানে না। এসব পোস্টে তো যোগ্যতার বিচার হয় না, আসল বিচার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। কোন ফ্যামিলি থেকে এসেছে, গর্ব করার মতো কিছু আছে কিনা, পরিবারের পরিচয় দিলেই সারা কলকাতা চিনে ফেলে কিনা। একাডেমিক ক্যারিয়ার, এক্সপার্টাইজ, অভিজ্ঞতা সবই আছে নিরঞ্জনের। চমৎকার চেহারা, স্বাস্থ্য, স্মার্টনেস, কি নেই? নেই শুধু একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। বাবা বড় চাকরি করত, এমন কি বড়? ঠাকুরদা তো পোস্ট অফিসের মাঝারি মাপের বড় কর্তা। কোনোটাই বলার মতো নয়। নিরঞ্জন বেশ বুঝতে পারে এখনই গুছিয়ে নিতে হবে। অরুণা ঠিক কথাই বলে, ওরা খুব প্র্যাকটিক্যাল হয়। বাবার মতো অল্পে সন্তুষ্ট আদর্শবাদী হওয়ার কোনো মানে হয় না। যদি সংসারী হতে চাও, ঘোর সংসারী হতে হবে। আর যদি দেশ বা দশের কথা ভাবার মিশন নাও, মিশন কেন বলছি, প্রফেশন, তাহলে তোমাকে অন্তত একটা মন্ত্রী হতে হবে। বিষয় মানুষ ছাড়া এখন আর কেউ টিকে থাকতে পারে না। যৌবনকালেই যখন জীবনটা উপভোগ করার কথা, নিজেকে পৃথিবীর মানুষ মনে করার কথা, বই পড়ো, সিনেমা, থিয়েটার, রবিশঙ্কর, শাওলি, সব কিছু দেখব, উপভোগ করব, পলিটিক্স নিয়ে তর্ক করব, তখনই তোমাকে সব ভুলে ছুটতে হবে শহর বা শহরতলির এক টুকরো ফাঁকা জমির কাছে। ঘুরে ফিরে দেখবে বিশ্বাস এবং স্বপ্নের চোখে এখানে একটা 13তলা বাড়ি উঠবে। তার এক প্রান্তে ক্ষুদ্র বিন্দুর মতো একটা জানালা, তোমার সারা জীবনের জানালা। তাও গড়ে তুলতে হবে তোমার সর্বস্ব দিয়ে, বউয়ের গয়না বেচে, তবেই শান্তি। বাবা ঠিকই বলে, গভর্নমেন্টের সবচেয়ে প্রফিটেবল ব্যবসা প্রভিডেন্ট ফান্ড।
মানুষকে গরিব করে দেওয়ার কল। গরিবকে শোষণ করার এর চেয়ে ভালো পদ্ধতি আর নেই। 3 বছরের ফিক্সড ডিপোজিটে 11, ন্যাশনাল সেভিংস তো আরও বেশি। 3 বছরের পিএফ তোমায় দেবে 8 or 9। সোমনাথ একদিন হিসাব করে দেখিয়েছিলেন ঠিক অর্ধেক। ইনফ্লেশনের দাপটে তুমি যখন হাতে পাবে, 2খানা ঘরের ফ্ল্যাটও কেনা যাবে না। সোমনাথ বলেছিলেন, যারা অল্প মাইনের চাকুরে, যারা গরিব, তাদের কথা তো ভাবাই যায় না। কথাটা বলেছিলেন সত্যি সত্যি গরিবদের কথা ভেবে নয়, অল্প মাইনের চাকুরিদের কথা ভেবেও নয়, ছোট ছেলে সুরঞ্জনের কথা ভেবে। কালীর ছবি টাঙানো বাবার ঘরখানার মতো নিরঞ্জনের আরেক লজ্জা ছোট ভাই। লেখাপড়ায় সেও ভালো ছিল, ভালো রেজাল্ট, কিন্তু একটা ভালো চাকরি আজ অব্দি জোটাতে পারল না। নেহাতি একটা চাকরি ওর, বেকার নয় এটুকুই বলা যায়। অথচ ও দাঁড়িয়ে গেলে বিবেকের কাছ থেকে মুক্তি পেত নিরঞ্জন। নিরঞ্জন অফিস থেকে বাড়ি ফিরতেই অরুণা সুযোগ খুঁজছিল কখন কথাটা বলে ফেলবে। নিরঞ্জন এলো, পোশাক ছেড়ে স্নান করতে চলে গেল। তোয়ালে কাঁধে ফিরে এলো নিরঞ্জন। কানের পাশে খানিকটা সাবানের ফেনা লেগে আছে দেখে অরুণা গিয়ে তোয়ালের কোণাটা দিয়ে মুছে দিল। বেশ খুশি খুশি মুখ। নিরঞ্জন লক্ষ্যও করল না। ধোপা দুরস্ত পাঞ্জাবিটা মাথায় গলিয়ে নিয়ে চুল আঁচড়ালো, কাঁধে পিঠে ট্যালকম পাউডার ঝরিয়ে বেশ আয়েশ করে সামনের ব্যালকনিতে গিয়ে বসল। চা খাবার নিয়ে এসে সামনে নামিয়ে রেখে অরুণা অপেক্ষা করল। নিরঞ্জন বার কয়েক চায়ে চুমুক দিয়ে অরুণা বললে, এই শোনো, সেই যে বাবা একবার গল্প করে বলেছিলেন না, সব সত্যি। নিরঞ্জন ঘাড় ফিরিয়ে অরুণার দিকে তাকালো, দেখল অরুণার মুখ বেশ হাসি হাসি, কিন্তু বাবা কি গল্প করেছিল তা মনে পড়ল না। অরুণা আবার বললে, মনে নেই তোমার, সেই যে সকালে একদিন খবর কাগজ পড়তে পড়তে বলেছিলেন, সেই যে সুরঞ্জন এসে তোমাকে বললে যত সব বানানো গল্প, তুমি রেগে গিয়েছিলে। নিরঞ্জনের মনে পড়ে গেল, বললে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। অরুণা চাপা গলায় বললে, সব সত্যি, দীপা বললে। নিরঞ্জন অবাক হল। দীপা? দীপা জানবে কি করে সত্যি না মিথ্যা? আমারই জন্ম হয়নি তখন। অরুণা বললে, না না তা নয়, দুপুরে আমি ঘুমিয়েছিলাম, ডাকেনি আমাকে। সেই যে রামেশ্বর বাবু আগে আসতেন, খুব হোমিওপ্যাথির গুণগান করেন, তিনি এসেছিলেন আজ। নিরঞ্জন তখনও তো খবরটা জানে না, তাই বিশেষ কৌতূহল হল না। সত্যি না মিথ্যা জেনেই বা কী লাভ? তাছাড়া টুকরো টুকরো ওই ধরনের দু একটা কথা ও ছেলেবেলায় বাবার বন্ধুদের মুখেও দু একবার শুনেছে, গুরুত্ব দেয়নি। গুরুত্ব দেবার মতো কিছু ছিলও না। কম বয়সে গায়ে একটু আদর্শ কিংবা পলিটিক্সের গন্ধ কার না লাগে? আজকাল যেমন কবিতা লেখা, কবিতা শোনা। মঞ্জুশ্রী একবার বায়না ধরেছিল কবিতার কি একটা ফাংশনে যাবে। কবিতা ভালো লাগে, বই এনে বাড়িতে পড়তে পারে, আমরাও পড়তাম, তা নয় ফাংশন। তবু যেতে দিয়েছিল মঞ্জুশ্রীকে। মডার্ন হতে হলে সব কিছুর একটু একটু খবর রাখা ভালো। মা আপত্তি করেছিলেন, সন্ধ্যাবেলার ফাংশন একা যেতে দিলি? তোর বাবা বলছিল ফেরার সময় ওই জায়গাটা নির্জন হয়ে যায়। নিরঞ্জন রুষ্ট হয়ে বলে উঠেছিল, হাত দিয়ে ধরে ধরে নিয়ে গেলে তো সারা জীবনই তাই করতে হবে। বলেছিল বটে, কিন্তু মনের মধ্যে উদ্বেগ ছিল। মঞ্জু ফিরে না আসা অবধি নিশ্চিন্ত হতে পারেনি। অরুণা হাসতে হাসতে বললে, শুনে তো দীপা একেবারে তাজ্জব। আমরা তো তবু কিছুটা শুনেছি, জানি। ও বিশ্বাসই করতো না। ওর দোষ কি? সুরঞ্জনী তো সব বলতো বানানো গল্প। তারপর অরুণা বললে, আসল খবরটাই তো বলিনি। রামেশ্বর বাবু বলে গেলেন প্রেসিডেন্ট নাকি আসবেন তোমার বাবার সঙ্গে দেখা করতে। হ্যাঁ? ঘাড় তুলে তাকালো নিরঞ্জন, যেন চমকে উঠেছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল। প্যাকেট থেকে সিগারেটটা প্যাকেটের উপর দুবার ঠুকে ধরালো, ঘন ঘন দুবার টান দিল। তারপর কেমন অবিশ্বাসের সঙ্গে বললে, আসবেন মানে? অরুণা বললে, হ্যাঁ, এরপর যখন কলকাতায় আসবেন তখন আসবেন। নিরঞ্জন হেসে উঠল, যত সব বাজে কথা। অরুণা বললে, সত্যি সত্যি, আমারও তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না। নিরঞ্জন ঘন ঘন সিগারেট টানল, কেমন যেন উত্তেজিত।
তারপর বললে, দীপাকে ডাকো তো একবার। দীপা নিরঞ্জনকে দাদা বলে, নিরঞ্জনের সামনেও জোরে কথা বলে, শব্দ করে হাসে। এক টেবিলে বসে খেতে দ্বিধা নেই। নিরঞ্জনের কোনো রসিকতার জবাবে দীপাও রসিকতা করে। কখনো সখনো ওরা একসঙ্গে দল বেঁধে সিনেমা দেখতে যায়, কিংবা চীনের রেস্তোরাঁয় খেতে। দীপা সব দিক থেকে আধুনিকা, কিন্তু সিঁথিতে ডগডগে করে সিঁদুর দেয়, কখনো বা পায়ে টকটকে আলতা পরে। দীপার গায়ের রং খুবই ফর্সা, সেই জন্য সিঁদুর আলতায় ওকে রীতিমতো সুন্দরী দেখায়। দীপা তা জানেও। কখনো হয়তো হুড়ুম দুড়ুম করে ছুটে বেড়ায়, সদা ব্যস্ত ভাব, চেঁচিয়ে কথা বলে। আবার কখনো, বিশেষ করে বাইরের লোকের সামনে, একেবারে শান্তশিষ্ট, গায়ে কাপড় জড়িয়ে ধীরে সুস্থে আসে, বসে, কথা বলে। অরুণা হাসতে হাসতে প্রথম দিকে একবার বলেছিল, নাটক করতে জানিস ভাই ছোট, আমরা কিছু শিখলাম না। নতুন বউ 6 মাসও যায়নি, হঠাৎ নিরঞ্জনকে এসে বললে, দাদা আমাকে একটা নেল কাটার এনে দেবেন তো। অরুণার সামনেই ছিল, সেও হকচকিয়ে গিয়েছিল, হেসে ফেলেছিল ওর ভাবভঙ্গি দেখে। নেল কাটার কিনে আনতে হবে সে কথা অরুণাকে বললেই চলতো। অরুণা হেসে বলেছিল, তোর কর্তাকে বললেই তো পারিস, এনে দিতে পারে না। দীপা নিরঞ্জনের সামনেই বলেছিল, ওকে রোজ রোজ অত তোষামোদের কি দরকার। হেসে পেলে পরক্ষণই বলেছে, তাছাড়া দাদা তো আর টাকাটা চেয়ে নিতে পারবে না। নিরঞ্জনও অট্টহাস্য করে হেসেছিল ওর কথায়। আর অরুণা বলেছিল, বাবা কি বুদ্ধি। তখন থেকে সব জড়তা কেটে গিয়েছিল। নিরঞ্জনের মা অবশ্য তেমন পৌরাণিক নন। ভাসুর ভাদ্রভাবে কথা বলবে না, দূরে দূরে কপাটের আড়ালে দাঁড়িয়ে থাকবে, কড়া নেড়ে অরুণাকে ডাকবে, এসব সারদাও পছন্দ করেন না। কিন্তু একটু লাজুক লাজুক হবে, মাথায় সামান্য ঘোমটা দিবে, এসবই পছন্দ ছিল তার। কিন্তু আপত্তি করেননি, করলেও টিকত কিনা সন্দেহ। অরুণা গিয়ে দীপার ঘরে কড়া নাড়ল। দরজা বন্ধ। কপাট খুলে দীপা বেরোতেই অরুণা হেসে বললে, ধন্যী মেয়ে বাবা, আসতে না আসতে খিল দিয়েছিস। দীপা রেগে গেল, চাপা গলায় বললে, আজে বাজে কথা বলবে না বলছি, জানো ওর সঙ্গে আবার 3 দিন কথা বন্ধ। অরুণা হেসে ফেলে বললে, খিল দিলেই তো কথা বন্ধ হয়ে যায়। তারপর বললে, যা তোর দাদা ডাকছে একবার। অরুণার স্বভাবটাই এইরকম, সুযোগ পেলেই কথাগুলো শালীনতার সীমা ঘেঁষে চলে। এই ধরনের কথাবার্তায় ও বোধহয় নিজেই বেশ আনন্দ পায়। দীপা কিন্তু এসব পছন্দ করে না, কথাবার্তায় কখনো বেচাল হয় না, ওর রুচিতে বাধে। দাদা ডাকছে শুনেই দীপা চলে এলো নিরঞ্জনের কাছে। ডেকেছেন আমাকে? নিরঞ্জন ঘাড় ফিরিয়ে দেখল, তারপর বললে, বেলেডোনা 13 কি বলে গেছেন? হ্যাঁ দাদা, সত্যি বলছি। উচ্ছ্বাসের সঙ্গে দীপা বলতে শুরু করল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, খালি চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল। কথা বলতে বলতে 2টো পা গুটিয়ে তুলে ফেলল চেয়ারে। বললে, আমি তো জানি না কখন এসেছেন। বাবা এসে হঠাৎ বললেন 2 কাপ চা করে দাও, রামেশ্বর এসেছে। অরুণা ততক্ষণ এসে দাঁড়িয়েছে। দীপা তার দিকে তাকাতেই অরুণা ইশারা করে পা নামাতে বলল দীপাকে। এই এক বদস্বভাব দীপার। কার সামনে বসেছে, কার সঙ্গে বসে কথা বলছে, সেসব খেয়ালই নেই, চেয়ারে পা গুটিয়ে বসবে। মেয়েদের যে এসব অভ্যাস শোভা পায় না, সে বুদ্ধিও নেই। দীপা জানে, কিন্তু খেয়াল থাকে না। ও পা নামালো, তারপর হেসে উঠে বললে, রামেশ্বর বাবু, ওই যে বেলেডন 30, উনি দেখা করতে গিয়েছিলেন, তারপর কফি টফি খাইয়ে নাকি অনেক গল্প করেছেন। হ্যাঁ দাদা, সত্যি প্রেসিডেন্ট আসবেন। দীপার কাছ থেকে সমস্ত কথা খুঁটিয়ে বের করা খুব শক্ত। এক এক লাফে এক এক জায়গায় পৌঁছে যাবে, সেগুলো সব ঠিকঠাক সাজিয়ে নিয়ে গোটা ব্যাপারটা জানতে হয়। নিরঞ্জনের মনে তখনও কিছুটা অবিশ্বাস। প্রশ্ন করল, কিন্তু রামেশ্বরবাবু জানলেন কি করে? দীপা হাত পা নেড়ে বলল, বা রামেশ্বরবাবুই তো বললেন। আমি তো ভেবেছি সেই হোমিওপ্যাথির কথা তুলবেন। উনি তো আবার অ্যালোপ্যাথির উপর ভীষণ খাপ্পা। বলেন বাচ্চা ছেলেদের একেবারে খাওয়ানো উচিত নয়, একটা সারাতে গিয়ে আরেকটা। নিরঞ্জন হেসে ফেলল। অরুণা ধমক দিল দীপাকে, আসল কথাটা বল না। দীপা বললে, সে কথাই তো বলছি। আমি চা নিয়ে গেলাম,
আমাকে দুম করে বললেন, বসো এখানে। নিরঞ্জন ততক্ষণে মোটামুটি বুঝে গেছে রামেশ্বরবাবু দেখা করতে গিয়ে খবরটা নিয়ে এসেছেন। বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছিল নিরঞ্জনের। তাছাড়া রামেশ্বরবাবুকেও খুব ছেলেবেলা থেকেই দেখে আসছে। হোমিওপ্যাথির কথা উঠলেই শুধু কথাবার্তায় ব্যালেন্স হারিয়ে ফেলেন। তাছাড়া অন্য সব ব্যাপারে খুবই বিশ্বাসযোগ্য। বাবার আন্ডারে চাকরি করতেন। খুব অল্প বয়স থেকেই বন্ধুত্ব। তখনকার দিনে চাকরিতে 2-1 ধাপ নিচে বা উপরে হলেও সমান বন্ধুত্ব হতে কোনো বাধা ছিল না। নিরঞ্জন শুনেছে সে আদর্শ যুগে রামেশ্বরবাবুও ছিলেন বাবার সঙ্গে। বাবাই ওর চাকরি করে দেন। তখন চাকরি দেয়া কত সহজ ছিল। রামেশ্বরবাবুকে এর আগের বার যখন দেখেছে নিরঞ্জন, তখনই তাকে বাবার চেয়েও অনেক বৃদ্ধ মনে হয়েছে। শরীরে মেদ মাংস ঝরে গিয়ে কাঠির মতো চেহারা, চোখে রোল গোল্ডের চশমা, চশমার কাচ বাইফোকাল বলেই 2 টুকরো জুড়ে দেয়া। আগেকার দিনে বোধহয় একসঙ্গে হতো না, কিংবা একসঙ্গে হলে দাম বেশি হতো, নিরঞ্জন ঠিক জানে না। ভদ্রলোক মাঝে মাঝে বেলুড় মঠে যান, বলেন ওখানে যতক্ষণ থাকি কি শান্তি। সোমনাথকেও নিয়ে যেতে চেয়েছিলেন। সোমনাথ কোনো আগ্রহ দেখায়নি। মঠ কিংবা গুরু এসব ওর পছন্দ নয়। নিরঞ্জন ওসবে বিশ্বাস করে না। ঠাকুর দেবতায় কোনো আস্থা নেই। আর সুযোগ পেলেই রামেশ্বরবাবুর হোমিওপ্যাথিকে ঠাট্টা করে, বলে ওসব আনসাইন্টিফিক। কিন্তু ঠিকুজি কুষ্ঠিতে নিরঞ্জনের অবিচল আস্থা। রত্ন ধারণেও। ওর হাতে একটা গোমেদের একটা পোখরাজের আংটি আছে, অনেক টাকা দিয়ে কেনা। সোমনাথ দেখে খুব অবাক হয়েছিলেন। দেখে নয়, শুনে। কারো শখ থাকলে যে কোনো পাথরের আংটি পড়ুক না, আপত্তির কি আছে? নিরঞ্জন একদিন ওর মাকে বোঝাচ্ছিল পোখরাজ আংটি পরে ও নাকি খুব ভালো রেজাল্ট পাচ্ছে। শুনে সোমনাথ হতচকিত, অবাক হয়ে তাকিয়েছিলেন নিরঞ্জনের মুখের দিকে। কিচ্ছু বলেননি। কারো বিশ্বাসে ঘা দিতে চান না, কিন্তু আজকালকার ছেলেদের উনি একটু বুঝতে পারেন না। যার ঠাকুর দেবতায় ভক্তি নেই, হোমিওপ্যাথিকে বলে আনসাইন্টিফিক, পুরনো আসবাব ফেলে দিয়ে নতুন ফার্নিচার কেনে, একটু আধটু কমিউনিজম কথাবার্তা বলে, তারা গ্রহচক্রে কি করে বিশ্বাস করে? রত্নরত্নর অলৌকিক শক্তিতে কিভাবে বিশ্বাস করে? এদের বুঝে ওঠা দায়। সোমনাথদের সময়ে এসব এত ছিল না। দলে পড়ে 2-1 বার যদিও কুষ্ঠি দেখিয়েছেন, গোমেদ ধারণ করে অশ্ব সারানো যায় এটা বিশ্বাস করতেন না। মনে মনে ভাবেন, আমরা অনেক দিক থেকে প্রাচীনপন্থী ছিলাম, কিন্তু মনটা ছিল বিজ্ঞানে বিশ্বাসী। এরা বিজ্ঞান পড়ে, কিন্তু মনের দিক থেকে প্রাচীনপন্থী। এ নিয়ে একদিন নিরঞ্জনের সঙ্গে ঘোর তর্ক হয়েছিল। সোমনাথ রেগে গিয়ে বলেছিলেন, তোর টাকা তুই জলে দিতে চাস দিবি, আমার বলার কি আছে? নিরঞ্জন উঠে চলে এসেছিল। কুসংস্কার বা অন্ধবিশ্বাস এমনই জিনিস, শুধু নিজে বিশ্বাস করে শান্তি নেই, অপরকেও সেই কুসংস্কারের মধ্যে নিয়ে যেতে না পারলে তৃপ্তি হয় না। নিজের অন্ধবিশ্বাস নিয়ে চুপচাপ থাকলে তার বিরোধ হয় না। সোমনাথের সঙ্গে কোনো দিক থেকেই যেন নিরঞ্জন নিজেকে মানিয়ে নিতে পারে না। পারে না বলেই পিতা পুত্রের মধ্যে এত দূরত্ব আছে বলেই বাবাকে খুব একটা মূল্য দিতে পারে না। ভালোবাসা আছে, এক এক সময় বুকের ভেতরটা টনটন করে ওঠে, কিন্তু শ্রদ্ধার উঁচু আসনে বসাতে পারে না। হঠাৎ সেই 70 বছরের বৃদ্ধ নিরঞ্জনের চোখে মূল্যবান হয়ে উঠল। দীপার কাছে প্রশ্ন করে করে সমস্ত ব্যাপারটা জেনে গেল নিরঞ্জন। বিশ্বাস হলো এ যেন এক দারুণ খবর। নিরঞ্জন জিজ্ঞেস করল, রামেশ্বরবাবু আবার কবে আসবেন, বলেছেন কিছু? এবার ও বেলেডোনা 30 বলল না। ওই হাড় জিরজিরে বৃদ্ধ লোকটি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এসেছে বলেই হয়তো নিরঞ্জন তাকে সমীহ করতে শুরু করেছে, কিংবা এমন একটা দারুণ খুশির খবর এনেছে বলে। দীপা উত্তর দিল, না দাদা, তা তো কিছু বলে যাননি। এতদিন বাদে হঠাৎ এসেছিলেন আজ। প্রথমটা বিশ্বাস করলেও দীপা চলে যাবার পর নিরঞ্জনের মনে একটা সংশয় দেখা দিল। রামেশ্বরবাবু যা যা বলে গেছেন সব কি সত্যি? বানিয়ে বানিয়ে বলে যাননি তো? মানুষ যত বুড়ো হয় ততই বুঝতে পারে সে সকলের চোখে ক্রমশ খারিজ হয়ে যাচ্ছে। যতদিন উপার্জন করতে সক্ষম ততদিনই তার মূল্য। রামেশ্বরবাবু নিজেই তো একদিন বলেছিলেন ওর গৃহে শান্তি নেই, ছেলেরা কেউ ওর কথা শোনে না,
এমনকি কথাই বলে না। এক প্রান্তে পড়ে থাকেন তিনি। সকালে মর্নিং ওয়াক আর বিকেলে ইভিনিং ওয়াক করে সময় কাটান, দুপুরটা ঘুমিয়ে। খুব ট্র্যাজিক লাইফ এ নিরঞ্জন। নাতি নাতনিদের কাছে এনে ভালোবাসারও জন্যেই ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। আমাদের ইংরেজি উচ্চারণ ভালো নয়। আমসত্ব খেতে দিলে বাচ্চাদের অ্যাসিড হয় তাও জানি না। 10 বছরের নাতিকে সামনের দোকান থেকে বিস্কুট আনতে বললে পড়াশোনায় বিঘ্ন হয়। আরও কত কি। রামেশ্বরবাবুর কথাগুলো শুনে সত্যি দুঃখ হয়েছিল বেচারির জন্য, কিন্তু উপায় কি? ভদ্রলোক সত্যি তো ব্যাকডেটেড। ছেলেরা কিছু অন্যায় বলেনি। এসব বুড়োরা অনেক বয়স অবধি বাঁচে বটে, কিন্তু স্বাস্থ্যবিধি জানে না। ছেলে মেয়েদের লেখাপড়া বলতে আজকাল কি বোঝায় তাও জানে না। ওরা তো নেসফিল্ডের গ্রামার আর হেল্পস টু দ্য স্টাডি অফ সংস্কৃত পড়েই পাশ করেছে। সেবার রামেশ্বরবাবু যাবার সময় বলে গিয়েছিলেন, বুড়ো বাপটার দিকে একটু লক্ষ্য রেখো নিরঞ্জন, তোমার মা তো বাতে পঙ্গু, উনি সুস্থ থাকলে এত চিন্তা হতো না। এইসব উপদেশ নিরঞ্জনের একটু ভালো লাগে না। এর মধ্যে কোথায় যেন একটা লুকোনো অভিযোগ আছে। ছেলেরা আমার সঙ্গে কথাও বলে না, রামেশ্বরবাবু বলেছিলেন। কেন বলবে? নিরঞ্জন নিজেও তো দেখেছে বাবার সঙ্গে বসে বেশিক্ষণ কথা বলা যায় না। ওর যেসব বিষয়ে আগ্রহ তা নিয়ে আলোচনা জুড়ে দেন। নিরঞ্জনের সেসব বিষয়ে কোনো কৌতূহল নেই। তাছাড়া কোনো ব্যাপারেই তো বাবার সঙ্গে একমত হতে পারে না। নিরঞ্জনের সন্দেহ হলো রামেশ্বরবাবু কোথাও কোনো সমীহ আদায় করতে পারেন না, না ঘরে না বাইরে। সেজন্য দিব্যে একটা গল্প ফেদে বসেননি তো। প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এলাম। দীপার কাছে ঠিক এই কথাটাই শুনেছে। রামেশ্বরবাবুর মতো একজন নগণ্য লোকের পক্ষে সত্যি কি সেটা সম্ভব? কি পরিচয় নিয়ে যাবেন? কবে সেই 40 বছর আগে কাছাকাছি আসতে পেয়েছিলেন, সে কথা কি কেউ মনে রাখে? তাছাড়া ওদের জীবন তো ব্যস্ততায় মোড়া, নিঃশ্বাস ফেলার সময় থাকে না। তার ফাঁকে রামেশ্বরবাবুকে সময় দেওয়া কি সম্ভব নাকি? উনি হয়তো এইসব গল্প বানিয়ে বানিয়ে নিজের ইম্পর্টেন্স বাড়াতে চাইছেন। বাবা হয়তো বিশ্বাস করবে না, কিংবা আমরা হাসাহাসি করব, তাই বাবাকেও স্তোক দিয়ে গেছেন। খুব অন্যায়। বাবা যদি সত্যি বিশ্বাস করে পরে খুব হতাশ হবে, আঘাত পাবে। বাবাকে এই বয়সে এভাবে আঘাত দেওয়া উচিত হবে না। নিরঞ্জন ভাবল, বাবাকে আগে থেকে একটু শুনিয়ে রাখলে হয়। কোথাও হয়তো এখন আর পাত্তা পাচ্ছেন না, তাই ওইসব গল্প বানাচ্ছেন। তাহলে আর পরে আঘাত পাবেন না। কিন্তু বাবার তো রমেশ্বরবাবুর উপর অগাধ বিশ্বাস। একদিন বলেছিলেন, বড় হওয়াটাই বড় নয়, ওর মতো খাঁটি লোক কম দেখেছি। সত্যি অদ্ভুত মানুষই রামেশ্বরবাবু। জীবনে কোনোদিন কোনো অ্যাম্বিশন ছিল না, কিন্তু যখন যে কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। যে কোনো দায় দায়িত্ব চাপিয়ে দিলেই হলো, সেটাকে সম্পূর্ণ না করে ছাড়বেন না। একটা কি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিলে নাকি প্রমোশন হতো, দেননি। হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, কি হবে আর কটা টাকা মাইনে বেড়ে, আর এক টুকরো মাছ, তাহলেই সুখ। এসবই বাবার কাছে শোনা। বেশ বোঝা যায় বাবা ভেতরে ভেতরে রামেশ্বরবাবুকে শ্রদ্ধা করে, যেন অ্যাম্বিশন জিনিসটা খারাপ। আমাদের কারো জানি ওর মধ্যে নিষ্ঠা আছে, যখন যেটা ধরে শেষ না করে ছাড়ে না। এখন হোমিওপ্যাথি। সোমনাথ নাকি একদিন গিয়েছিলেন ওর বাড়িতে, গিয়েই দেখেন হোমিওপ্যাথির উপর দামি দামি সব বিদেশি বই কিনেছেন, ঘর বোঝাই। সোমেশ্বর ঠাট্টা করে বলেছিলেন, প্র্যাকটিস শুরু করে দাও রামেশ্বর। রামেশ্বরবাবু নাকি উত্তর দিয়েছিলেন, সারা জীবন তো টাকা রোজগারের জন্য অপব্যয়, এই কটা বছর অন্তত লোকের উপকার করি। লোকের উপকার মানে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করা কারো কোনো অসুখ আছে কিনা। এই সবের জন্যই হয়তো বাবা রামেশ্বরবাবুর কথা বিশ্বাস করেছেন, নিরঞ্জন ভাবল। পরক্ষণই মনে হলো, কি জানি, সত্যিও তো হতেই পারে। যদি সত্যি হয়। কল্পনায় অনেকগুলো ছবি যেন পরপর দেখে নিল নিরঞ্জন। আগের থেকে খবর পেলে সিসিকে নিয়ে আসবে, চিফ কন্ট্রোলার বললে নিশ্চয়ই আসবেন। এরকম সুযোগ কি কেউ ছাড়তে চায়? শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। নিরঞ্জনের কল্পনা করতেও ভালো লাগলো। ও যেন গটগট করে অফিসের করিডোর দিয়ে হেঁটে চলেছে, কারো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই।
আর অফিস শুদ্ধ লোক ওর দিকে তাকিয়ে আছে, ফিসফিস করে কথা বলছে। বলছে, এখানে একজন নেহাত জুনিয়র অফিসার হলে কি হবে, হি হ্যাজ কানেকশনস, স্বয়ং প্রেসিডেন্ট ওর বাড়িতে আসেন, থিঙ্ক অফ ইট। ঈগল পাখির দুডানায় ভর দিয়ে যেন উঠতে উঠতে চলেছে নিরঞ্জন। ওকে একটা ম্যানেজারিয়াল পোস্ট দেওয়া উচিত, আফটার অল কখন কি কাজে লাগবে বলা তো যায় না। সিসি বলছেন, হি শুড হ্যাভ আ কার অ্যান্ড এ কমফোর্টেবল ফ্ল্যাট। সিএমএম দুঃখ করে বলছেন, ওর ওপর বড় ইনজাস্টিস করা হয়েছে, তবে ওরও তো কোনোভাবে জানানো উচিত ছিল। এমন সব কানেকশনস আছে জানতে পেরে অন্য কোম্পানিরা বেটার অফার দিয়ে বসে। নিরঞ্জন স্বপ্ন দেখতে শুরু করে দেয়। স্বপ্ন নয়, ও জানে এটাই ভারতবর্ষ, কানেকশনস। তোমার পরিচয় কেউ জানতে চায় না, তোমার যোগ্যতা কেউ দেখতে চায় না। তুমি কার ছেলে, কার নাতি, নিদেন পক্ষে শ্বশুর কিংবা খুড় শ্বশুর, কোনো বিখ্যাত লোক, তাহলে তুমি পার্টি ফার্টি না করেও মন্ত্রী হয়ে যেতে পারো। চিরন্তন ফিউডালিজমের দেশ, 1000 বছর ধরে এভাবেই চলছে। আগে ছিল বংশ পরিচয়, ভরদ্বাজ গোত্রের মেধাতিথি ভট্টর অষ্টবিংশতি পুরুষ বৃন্দাবন ঠাকুরের। আর এখন মাতামহ কোথাকার অ্যাম্বাসেডর ছিলেন, অথবা পিতৃদেব কোথায় ফার্স্ট সেক্রেটারি, কিংবা হায়ার এশেলানের কার কার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। সোমনাথ বলেছিলেন, তা কেন বলছিস, এখন তো সর্বক্ষেত্রে একজন করে চেনা লোক দরকার। রেশন অফিসে, ব্যাংকে, টেলিফোনে, ইন্স্যুরেন্সের, থানায়, রেলের রিজার্ভেশনে, কোথায় নয়। স্কুলে ভর্তি হতে হলে, চাকরি পেতে হলে, ট্রান্সফারে, প্রমোশনে, সব জায়গায় একজন ইনফ্লুয়েন্সিয়াল কেউ থাকা চাই। পিএফের টাকা তুলতে গিয়ে নেহাত একজন চেনা জানা লোক পেয়ে গিয়েছিলাম, তাই। সোমনাথ কথাটা মিথ্যা বলেনি। নিরঞ্জন নিজেও তো ব্যাংকের পাসবই আপটুডেট করাতে গিয়ে একজন চেনা লোক ধরে। নিরঞ্জনের মনে হলো এতদিনের সুযোগ এসেছে, এবার আমিও নিজেকে এই সিস্টেমের মধ্যে মানিয়ে নিতে পারবো। অবশ্য যদি রামেশ্বরবাবুর কথা সত্যি হয়। নিরঞ্জন যেন দেখতে পাচ্ছে সমস্ত পাড়া সচকিত, বিস্মিত, অবাক হয়ে তাকিয়ে আছে ওদের ডোভার লেনের ফ্ল্যাটের দিকে। বাড়িওয়ালা শিবেনবাবুর বাড়ির মেয়েরা বারান্দা থেকে উকি দিয়ে দেখছে। শিবেনবাবু নেমে আসতে ভরসা পাচ্ছেন না। সবাই ভাবছে, আমাদের পাড়ায় এমন একজন লোক বাস করেন, আমরা এতদিন খবরই রাখিনি। কি আশ্চর্য। গল্প কথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর একটি গল্প, ছাদ। আজ দ্বিতীয় পর্ব। গল্পটি সম্ভবত আমরা 4 পর্বে শেষ করব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। রমাপদ চৌধুরীর এই ছাদ গল্পটি অবলম্বনে একটি সিনেমা করা হয়েছে 2020 সালে, এবারই মুক্তি পেয়েছে, সম্ভবত জানুয়ারির 10 তারিখে। সেখানে সোমনাথ ক্যারেক্টারটি প্লে করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন রামেশ্বর ক্যারেক্টারে। যাই হোক, পুরোপুরি তারকা নির্ভর একটি সিনেমা, অনেক নামকরা অভিনেতারা অভিনয় করেছেন। আপনারা সুযোগ পেলে দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।